বিয়ের প্রথম দিকে আমি আর আমার হাজবেন্ড মাটিতে পাটি বিছিয়ে একসাথে বসে খাবার খেতাম। ডাইনিং টেবিল কেনার মতো সামর্থ্য তখন আমাদের ছিল না। মেঝেতে ম্যাট্রিক্স বিছিয়েও অনেকদিন ঘুমাতে হয়েছে আমাদের। নিজের পছন্দ মতোই বিয়েটা করেছিলাম, তাই বাবা মা রাগ করে তেমন কোনো কিছুই আমাকে দেয়নি। আর শ্বশুর বাড়ি থেকে কখনোই কোনো কিছু আমরা পাইনি। শূন্য পকেটে আমি আমার হাজবেন্ডের হাতটা ধরেছিলাম। বাবা মা রাগ করে শুধু একটা কথাই বলেছিল, বেকার ছেলেকে বিয়ে করেছিস, এখন যে জীবনটা কত কঠিন, বাস্তবতা যে কত কঠিন সেটা তুই এখন বুঝতে পারবি। আমার হাজবেন্ড বিয়ের পর প্রথম স্যালারি যখন পায়, সেই স্যালারি পেয়েই তখন সে আমাকে একটি খাট কিনে দেয়। খাটটার দাম হয়তো বা অনেক বেশি ছিল না, অনেক দামি কোনো খাট সে আমাকে কিনে দিতে পারেনি, কিন্তু আমি অনেক বেশি খুশি হয়েছিলাম সে তার প্রথম স্যালারি দিয়ে আমাকে একটা সংসারের জিনিস কিনে দিয়েছে। এটাই আমার জন্য অনেক। সে আমাকে শুধু একটা কথাই বলতো, তুমি শুধু কষ্ট করে আমার হাতটা ধরে রাখো, আমি ইনশাল্লাহ তোমার সব শখ আহ্লাদ পূরণ করব, শুধু একটু ধৈর্য ধরো। হয়তোবা বাবা মার পছন্দে বিয়ে করলে অনেক টাকা পয়সারই মুখ দেখতে পারতাম, টাকাওয়ালা ছেলের সাথেই আমাকে বিয়ে দিত, আমি হয়তোবা আরো বেশি হ্যাপি থাকতাম, আমার এত স্ট্রাগল করতে হতো না। কিন্তু দিন শেষে নিজের প্রিয় মানুষটাকে পেয়েছি, একজন ভালো মনের মানুষ, এটাই আমার কাছে মনে হয় অনেক বড় মানসিক শান্তির বিষয়। টাকা পয়সা হয়তোবা সময়ের বিষয়, আজকে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা হয়তোবা কষ্ট করছি, কিন্তু দিন শেষে হয়তোবা আমরা কয়েক বছর স্ট্রাগল করার পর আরো ভালো থাকতে পারবো। সবকিছুই উপর আল্লাহ তাআলার ইচ্ছা। দামি দামি ফার্নিচার, দামি কোনো কিছুই হয়তোবা পাইনি জীবনে, কিন্তু দামি একজন মানুষকে নিজের হাজবেন্ড হিসেবে পেয়েছি, এটাই অনেক ভাগ্যের বিষয়। বিয়ের প্রথম দিকে আমার হাজবেন্ডের বেতনটা একদমই কম ছিল, তাই হয়তোবা সে আমাকে তখন দামি কোনো কিছু কিনে দিতে পারতো না, কিন্তু তার অনেক বেশি ইচ্ছা ছিল একদিন টাকা পয়সা হলে সে আমার সব ধরনের শখ আহ্লাদ পূরণ করবে। তার কথাই আমি সবকিছু বুঝতে পারতাম। আমার কাছে মনে হতো সে এটা বলছে এটাই অনেক, আমাকে হয়তোবা দামি কোনো জিনিস কিনে দিতে পারছে না, কিন্তু তার ইচ্ছা আছে, এটা জেনেই আমার অনেক ভালো লাগতো। সব মেয়েদের মতো আমারও অনেক বেশি ইচ্ছা ছিল নিজের সংসারটাকে অনেক সুন্দর করে গুছাবো। সংসারে যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছু নিজের পছন্দ মতোই কিনবো, একটি দামি খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সবকিছুই কিনবো। কিন্তু আমার হাজবেন্ডের বেতনটা এতটাই স্বল্প ছিল যে সারা মাস এই বেতনের টাকা দিয়েই চলতে আমাদের কষ্ট হয়ে যেত। আবার এক্সট্রা করে যে ফার্নিচার কিনবো সেই কথা তখন আর চিন্তা করতে পারতাম না। আমার একটি মাটির ব্যাংক ছিল, আমার হাজবেন্ড বাজার করার জন্য যেই টাকাটা দিত সেই টাকাটা থেকেই অল্প কিছু করে আমি আমার মাটির ব্যাংকে টাকা জমাতাম, যে এটা দিয়ে আমি এই ফার্নিচারটা কিনবো। সময় হয়তো বা অনেক বেশিই লাগবে, কিন্তু আমার যে স্বপ্নটা বা আমার শখটা সেটা হয়তো বা একটু একটু করে পূরণ করতে পারবো। একটা সংসারের বউ যদি একটু হিসাবি হয় তাহলে দেখা যায় সেই সংসারের উন্নতি হতে আসলে বেশি সময় লাগে না। যাই হোক, বাজার করার যেই টাকাটা আমার হাজবেন্ড আমাকে দিত সেই টাকাটা থেকে একটু একটু করে টাকা জমাতে জমাতে প্রায় অনেক টাকাই জমে গিয়েছিল। তারপর হঠাৎ করে একদিন আমার হাজবেন্ডকে আমি এই কথাটা শেয়ার করি, সে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল ব্যাপারটা দেখে, যে আমি বাজারের টাকা থেকেও একটু একটু করে সেভ করে টাকা জমিয়ে রেখেছি। তার মুখটা দেখে আমি বুঝতে পারছিলাম সে অবাক হওয়ার পাশাপাশি অনেক বেশি খুশিও হয়েছিল। যাই হোক, আমার অনেক বেশি ইচ্ছা ছিল তখন একটা ডাইনিং টেবিল কিনবো, যেহেতু আমরা মাটিতে বসে খাবার খাই, এটা আমার কাছে কেন জানি ভালো লাগতো না। তখন আমি আমার হাজবেন্ডের কাছে ইচ্ছা করলাম যে আমার এই জমানো টাকার সাথে তুমি অল্প কিছু যদি ভরতে পারো তাহলে ভালো হতো, একটা ডাইনিং টেবিল কিনতে পারতাম। সে বলল অবশ্যই তোমার এই ইচ্ছাটা পূরণ হবে, শুধু একটু ওয়েট করো, ঈদের বোনাসটা পেলে আমি তোমাকে একটা ডাইনিং টেবিল কিনে দিব। সে সময় ঈদের মধ্যে আমি আমার নিজের জন্য তেমন ভালো কোনো ড্রেস কিনতে পারলাম না, কিন্তু আমার মনের ভিতরে অনেক বেশি খুশি ছিল আমি আমার সংসারের জন্য একটা ভালো ফার্নিচার কিনতে পারলাম। আমরা মেয়েরা বিয়ের পর আসলে এমনই হয়ে যাই, সংসার করতে গিয়ে সংসারের জিনিসপত্রই আগে কিনি, নিজের জন্য তখন আর কোনো কিছু কিনতে ইচ্ছা করে না। যাই হোক, বিয়ের প্রথম দিকের এই কষ্টে কাটানো দিনগুলো আমার ভীষণ মনে পড়ে। এখন আমার বিয়ের 7 বছর চলছে। 7 বছর বিবাহিত জীবনে আমি হয়তোবা প্রথম দিকে কষ্ট করেছি, কিন্তু এখন আমার এই ছোট্ট সংসারটা অনেক বড় হয়ে গিয়েছে। হয়তোবা আমি কখনো কল্পনাও করিনি একটা সময় গিয়ে আমার সংসারটা এত বড় হয়ে যাবে। এই সংসারের কাজ করতে করতে এখন আমার সারাদিন রাত চলে যায়। নিজের হাতের গড়া এক একটা জিনিস, সবকিছুর প্রতি একটা আলাদা রকম মায়া, কোনো কিছুকেই অবহেলা করা যাবে না। যে একটা সময় আমার বাসায় কোনো মানুষজনই আসতো না, আমার বাসায় মানুষ আসলে আমি অতিথি আপ্যায়ন করতে পারতাম না, কোথায় বসতে দিব এইসব চিন্তায় বাঁচতাম না। এই আমার সংসার এখন অনেক বড় হয়ে গিয়েছে, আমার সংসারে এখন অনেক মানুষজন এসে থাকার মতো অ্যাবিলিটি আমার হয়েছে। সবকিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া। তাই আমরা যে কোনো পরিস্থিতিই থাকি না কেন সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কখনোই নিরাশ করে না, হয়তোবা একদিন আমাদের সব স্বপ্ন, শখ আহ্লাদ সবকিছুই পূরণ করবে। সন্ধ্যার আজান দেওয়ার আগে ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম, তাহলে আমার কেন
জানি অনেক বেশি ভালো লাগে। সকালে উঠেও ঝাড়ু দিয়েছি, কিন্তু বিকালবেলাও মনে হচ্ছিল একটু ময়লা ময়লা। আমি ম্যাক্সিমাম সময় সন্ধ্যার আগে একটু ঘরটাকে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নেই। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এখানে এসে পড়েছিলাম ফ্রিজে দেখতে কি আছে রাতে রান্না করব। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসে না দুপুরে খেতে, তাই আমি রাতেই রান্না করি। রাতে রান্না করলে সুবিধা হয়, উনি এসে গরম গরম খাবারটা পায়, তাহলে আমার নিজের কাছেই ভালো লাগে। দুপুরে রান্না করলে আমি একা আর তেমন একটা খেতে পারি না, উনি আসলে তখন রাতে আবার খাবারটা বাসি হয়ে যায়, তাই রাতের বেলা রান্না করে ওনাকে একদম তাজা খাবারটা দিই। এরপর সন্ধ্যাবেলা আমি একটু চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম। আমি এটা ম্যাক্সিমাম সময় সন্ধ্যাবেলা খাই, আমার ভালো লাগে এটা খেতে। সন্ধ্যার কাজগুলো সেরে তারপর রান্না করতে চলে যাব, তাই এটা খেয়ে নিচ্ছিলাম। তখন রান্না করার মাঝখানে এটা আর খেতে পারবো না, যাক রান্না বান্না করা আমার শেষ রাতের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।